আমরা এখন দেখব সাধারণ জাবেদা থেকে খতিয়ান প্রস্তুত কেমনে করা হয়। তার আগে দেখি আমরা জাবেদা তৈরির জন্য যেসব জিনিসগুলো এখানে আছে সেটা আমরা একটু দেখে নিই। তো 2011 সালে ফেব্রুয়ারির 1 তারিখে জনাব শাহিন 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। উক্ত মাসে তার ব্যবসায় অন্যান্য লেনদেনসমূহ ছিল এরকম: ফেব্রুয়ারি 2 আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ফেব্রুয়ারি 3 পণ্য বিক্রয় 30,000 টাকা, পণ্য বিক্রয় 25,000 টাকা, বহি ফেরত 2,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, ব্যাংকের হিসাব খোলা হলো 15,000 টাকা, পণ্য বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, শফিকের নিকট থেকে চেক মারফত ক্রয় 6,000 টাকা, কর্মচারী বেতন শোধ 5,000 টাকা। উক্ত লেনদেন সময় জাবেদা প্রদান করে খতিয়ান স্থানান্তর করা। তার মানে এই লেনদেনগুলো দেওয়া আছে, এগুলোকে জাবেদায় নিতে হবে এবং সেভাবে খতিয়ান তৈরি করতে হবে। তো 1 ফেব্রুয়ারি আসবাবপত্র ক্রয় হয়েছে 20,000 টাকা, তার মানে নগদ টাকা চলে গেছে, আসবাবপত্র ঘরে আসছে, আসবাবপত্র ডেবিট, নগদ টাকা ক্রেডিট, মানে নগদান হিসাব ক্রেডিট। তো পণ্য হিসাব বাকিতে ক্রয় 30,000 টাকা, তার মানে 30,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে আমাদের ক্রয় হিসাব ডেবিট আর বাকি হিসাব ক্রেডিট। বাকি হিসাব মানে পাওনাদার হিসাব ক্রেডিট করব। তো পণ্য বিক্রয় 25,000 টাকা, 25,000 টাকা হলে বিক্রয় করা হয়েছে, তার মানে বিক্রয় করাতে টাকা চলে আসে, নগদান হিসাব 25,000 টাকা ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। বহি ফেরত 2,000 টাকা, তার মানে ফেরত দেওয়া হয়েছে, 2,000 টাকা ফেরত দেওয়া হয়েছে, টাকা চলে গেছে, আর আমাদের টাকা আসছে, নগদান হিসাব ক্রেডিট হবে এখানে, আর বই ফেরত হিসাব যেটা আছে সেটাকে ডেবিট করতে হবে। পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, তার মানে টাকা চলে গেছে, আর পাওনাদারকে পরিশোধ করা হয়েছে। তো পাওনাদারকে যখন পরিশোধ করবো তখন পাওনাদারকে ডেবিট করব আর ক্রেডিট করব নগদ টাকাকে। সো হিসাবে ব্যাংকের হিসাব খোলা হলো 15,000 টাকা, তার মানে ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করব আর নগদান হিসাবে ক্রেডিট করব। পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, কারণ ব্যাংক হিসাবকে 8,000 টাকা ডেবিট করব আর বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। সো শফিকের নিকট হতে চেক মারফত ক্রয় 6,000 টাকা, চেক মারফত ক্রয় করা হয়েছে, মানে ব্যাংক থেকে চলে যাবে, ব্যাংক ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে। কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা, তার মানে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব 5,000 টাকা ক্রেডিট করতে হবে। আমরা যদি এখানে দেখি এখন কী কী হিসাব আছে, একটা হচ্ছে নগদান হিসাব, আরেকটা হচ্ছে মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, নগদান হিসাব অলরেডি আমরা নিয়েছি, আমরা আরেকবার নেব না। ক্রয় হিসাব, যেগুলোর উপরে আমরা খতিয়ান তৈরি করব, প্রত্যেকটার উপরে ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, নগদ হিসাব নিয়েছি। বিক্রয় হিসাব আছে এখানে, বিক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব নিয়ে নিয়েছি অলরেডি, নেব আর। বহি ফেরত হিসাব এটা নাই, এটা নেব। বিবিধ পাওনাদার হিসাব একবার নিয়ে নিছি, এখানে আর লাগবে না। নগদান হিসাব নিয়ে নিছি, আর লাগবে না। ব্যাংক হিসাব নেই, ব্যাংক হিসাবটা আমরা দিলাম, এটাকে নেব। তারপর নগদান হিসাব নিয়েছি, ব্যাংক হিসাব নিয়েছি, বিক্রয় হিসাব নিয়েছি, এখানে বিক্রয় হিসাব আছে। ক্রয় হিসাবে নেওয়া হয়েছে, বেতন হিসাব নেওয়া হয় নাই, তো বেতন হিসাবকে নেব। তো আমরা এখান থেকে খুঁজে কী পাইলাম? নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, তারপর পেলাম বহি ফেরত হিসাব, ব্যাংক হিসাব আর বেতন হিসাব। তো এই এতগুলো আমাদের লেজার তৈরি করতে হবে বা আমাদের খতিয়ান তৈরি করতে হবে। তো আমরা শুরু করব নগদান হিসাব দিয়ে, তারপর মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব। তো কীভাবে করব? এখান থেকে আমরা দেখব নগদান হিসাবের জন্য কী কী ডেবিট, কী কী ক্রেডিট আছে। নগদান হিসাব এখানে একটা আছে, এখানে একটা আছে। তো আমরা নগদান হিসাবের ট্রানজাকশনগুলো দেখব। আমরা প্রথম দেখব নগদান হিসাবের ট্রানজাকশনগুলো। তো যেখানে যেখানে নগদান হিসাব আছে সেখানে আমরা টিক চিহ্ন দেব। এইটা একটা নগদান হিসাব আছে। আমাদের এখানে মূলধনের জন্য ট্রানজাকশন একটাই হয়েছে, মূলধন হিসাব ক্রেডিট হয়েছিল আর নগদান হিসাব ডেবিট হয়েছে। তো আর কোনো ট্রানজাকশন কোথাও নাই মূলধনের সাথে, সুতরাং একটা ঘরই বসে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি টি ছকের মাধ্যমে কীভাবে খতিয়ান তৈরি করা হয়। আমরা এখন দেখব চলমান জেড ছকের মাধ্যমে কীভাবে খতিয়ান তৈরি করা হয়। ঠিক আগের মতোই মূলধন হিসাব যেটা আছে সেটা দেখব আমরা, কী কী হিসাব আছে সেই হিসাবগুলো আমরা এখানে লিখব, এবং এই যে নগদ হিসাবের সাথে যেসব হিসাবগুলো ছিল এর আগে আমরা দেখেছি যে আমাদের এতগুলো ট্রানজাকশন হয়েছিল, সেই ট্রানজাকশনগুলো দেখব যে নগদান হিসাব কী হিসাবে হয়েছিল মূলধন হিসাবের সাথে। তো এটা হয়েছিল 1 লাখ টাকা ডেবিট ব্যালেন্স হিসাবে। তো ডেবিট লেখা হলো, এবং উদ্ধৃতির ঘরে বা জেরের ঘরে আমরা ডেবিট 1,000 টাকা, যেহেতু ডেবিট 1,000 টাকা। আসবাবপত্র হিসাবে 20,000 টাকা ক্রেডিট হয়েছিল মূলধন, তো এটা আমরা বিয়োগ করে দেবো। এটার থেকে এখানে যে উদ্ধৃত থাকবে তার থেকে
এটা ক্রেডিট হলে বিয়োগ করব আর ডেবিট হলে যোগ করব, তো 80,000 টাকা। আবার এখানে বিক্রয় হিসাবে 25,000 টাকা আমাদের যোগ ডেবিট করা হয়েছিল, এটার সাথে যোগ হয়ে যাবে, যেহেতু এটা ডেবিটের ঘরে আছে সুতরাং যোগ হবে। তো এটা যোগ করলে 1,05,000 টাকা। পাওনাদার হিসাবের সাথে নগদান হিসাবে যে ট্রানজাকশন হয়েছিল সেটা ক্রেডিট ট্রানজাকশন হয়েছিল 10,000 টাকা, তারপর এটি থেকে 10,000 টাকা বিয়োগ হবে, যেহেতু এটা ক্রেডিটের ঘরে আছে এই জন্য এটা বিয়োগ হবে 95,000 টাকা। ব্যাংক হিসাবে 15,000 টাকা ক্রেডিট হয়েছিল নগদান হিসাব থেকে, তো এটার থেকে বিয়োগ হবে 80,000 টাকা। বেতন হিসাবে এটা 5,000 টাকা ক্রেডিট হয়েছিল, এটাও বিয়োগ হবে, তার মানে শেষমেশ আমাদের 75,000 টাকা জেড থাকলো। তার মানে এই অ্যাকাউন্টে 75,000 টাকা এখন উদ্ধৃতি আছে, এই জন্য ব্যালেন্স সিডি বা ব্যালেন্স বিডি লেখার দরকার পড়ে না, কারণ চলমান জেরে আমরা একটা ট্রানজাকশন হওয়ার সাথে সাথে জানতে পারি ওই অ্যাকাউন্টে ব্যালেন্স কত আছে। তো তোমরা যদি কখনো ব্যাংকের পাসবই দেখে থাকো তখন ওইখানে দেখবে এরকমভাবে লেখা হয়, চলমান জে হিসেবে লেখা হয় প্রত্যেকটা ট্রানজাকশনের আগে। তো বিবরণ এর মূলধন হিসাবের ক্ষেত্রেও একই, নগদান হিসাবের সাথে একটা হয়েছিল ক্রেডিট ব্যালেন্স এত, জে রয়েছে ক্রেডিট এত। এখানে ব্রড সিডি এবং বিডি লেখার কোনো দরকার নাই, কারণ আমরা সাথে সাথে উদ্ধৃতি দেখতে পাচ্ছি। তো আসবাবপত্র হিসাবের ক্ষেত্রে একই, নগদান হিসাব 20,000 টাকা হয়েছিল, 20,000 টাকা ডেবিট হয়েছিল এবং এটার জেরো ডেবিট জের হিসেবে আছে। তো ক্রয় হিসাবের ক্ষেত্রে পাওনাদার হিসাবে 30,000 টাকা ডেবিট হয়েছিল, ব্যাংক হিসাবে 6,000 টাকা ডেবিট হয়েছিল। তো জেরে দেখা যাচ্ছে 30,000 টাকা ডেবিট এবং এটা যোগ হয়ে যাবে, যেহেতু এটা ডেবিটের ঘরে এটা প্লাস হবে, তো এটা 36,000 টাকা ডেবিট ব্যালেন্স হিসাবে আছে ক্রয় হিসাবে। তো বিবিধ পাওনাদার হিসাবেও ক্রয় হিসাবের ক্ষেত্রে 30,000 টাকা ক্রেডিট হয়েছিল, তো ক্রেডিট ব্যালেন্স 30,000 টাকা। আবার বহি ফেরতের জন্য 2,000 টাকা ডেবিট হয়েছিল, তো এটা 2,000 টাকা এখন এটার সাথে বিয়োগ হয়ে যাবে। আগে যেটা দেখলাম ডেবিটের ঘরের সাথে যদি আমাদের উদ্ধৃতি থাকে সেটার সাথে যদি ক্রেডিট হয় তাহলে সেটা মাইনাস হবে, আবার ক্রেডিটের সাথে যদি ডেবিট থাকে ডেবিটকে মাইনাস হবে, কারণ হচ্ছে এটাকে যদি আমরা মাইনাস ধরি আর এটাকে যদি প্লাস ধরি, আর এখানে যদি মাইনাস এটা যদি প্লাস ধরি, তার মানে এটা মাইনাস আর প্লাসে মিলে সবসময় মাইনাস হয়ে যাচ্ছে, তো এই জন্য 28,000 টাকা। নগদান হিসাব 10,000 টাকা ডেবিট হয়েছিল মানে হচ্ছে আমার এখানে ব্যালেন্স আছে, ক্রেডিট ব্যালেন্স আছে আর 28,000 টাকা। তো পাওনাদার হিসাব সবসময় আমাদের যেহেতু লায়াবিলিটি মানে ক্রেডিট মানে হচ্ছে ইনক্রিজ করে, ডেবিট মানে হচ্ছে কমে যায়, যেটা আমরা জানি আগে শিখেছি। তো নগদান হিসাব 10,000 টাকা আছে, তার মানে 28,000 থেকে 10,000 টাকা বিয়োগ হবে, কারণ এটা মাইনাস সাইন এটা প্লাস সাইন, এটা যদি আমরা এরকমভাবে দেখি প্লাস সাইন এটা মাইনাস সাইন, এটা হচ্ছে 28 প্লাস মাইনাস আর 10 প্লাস মানে হচ্ছে 18, সেই 18,000 টাকা উদ্ধৃতি এখানে আছে। ঠিক একইভাবে বিক্রয় হিসাব, নগদান হিসাব বিক্রয় হিসাবের জন্য 25,000 টাকা ক্রেডিট হয়েছে, ব্যাংক হিসাবে 25,000 টাকা ক্রেডিট হয়েছে। তো জেরো ঠিক একইভাবে 25,000 টাকা, আর এটা যেহেতু মাইনাস, এটাও যদি মাইনাস আর এটাও মাইনাসে প্লাস, তারপরে যোগ হয়ে যাবে 33,000 টাকা। সো ব্যাংক হিসাবে একই অবস্থা, ব্যাংক হিসাবে নগদান হিসাবে 15,000 টাকা, আমার ডেবিট ব্যালেন্স আছে 15,000 টাকা, যেহেতু ডেবিট ছিল। বিক্রয় হিসাবে 8,000 টাকা, তাহলে বিক্রয় হিসাবে আমাদের এটা যোগ হয়ে যাবে, যেহেতু ডেবিট হয়েছে 23,000 টাকা। ক্রয় হিসাব 6,000 টাকা, যেহেতু ক্রেডিট এটা মাইনাস হবে, কারণ এটা মাইনাস, ক্রেডিট মানে মাইনাস আর ডেবিট মানে প্লাস, তারপরে প্লাস আর মাইনাসে মাইনাস 23,000 থেকে 6,000 টাকা গেলে 17,000 টাকা থাকবে, এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স। বই ফেরত হিসাবে বিবিধ হিসাব, এখান থেকে ক্রেডিট হয়েছিল 2,000 টাকা, কারণ জের হয়েছে 2,000 টাকা ক্রেডিট ব্যালেন্স। সো বিবরণ হচ্ছে নগদান হিসাব বেতনের সাথে 5,000 টাকা, এটা ডেবিট ব্যালেন্স হয়েছে 5,000 টাকা। তো আমরা কী শিখছি, এর আগে দেখেছি আমরা কীভাবে টি সকের মাধ্যমে করতে হয়। টি সকে আমাদের উদ্ধৃতি নির্ণয় করতে হয় এবং উদ্ধৃতি করে ক্যারিড ডাউন এবং ক্যারিড ফরওয়ার্ড করতে হয়, যেহেতু আর আমাদের সাথে চলমান জেরের সাথে আমাদের যেহেতু একটা ট্রানজাকশনের সাথে সাথে আমরা তার জের ধরতে পাই, সেহেতু আমাদের জের সাথে সাথে দেখতে পারি ওই হিসাবের ব্যালেন্স কত আছে সাথে সাথে দেখতে পারি। এবং দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে ডেবিট মানে যোগ, ক্রেডিট মানে বিয়োগ। যদি ক্রেডিট ব্যালেন্স থাকে আর ডেবিট ব্যালেন্স তার সাথে যদি অ্যাড করতে হয়, তার মানে যোগ আর মাইনাসে মাইনাস হবে। আবার যদি ডেবিট ব্যালেন্স মনে রাখতে হবে, ক্রেডিট ব্যালেন্স মাইনাস এবং ডেবিট ব্যালেন্স প্লাস, তো এই দুইটাকে প্লাস মাইনাস হিসেবে যোগ করলেই আমরা জেরগুলো বের করে ফেলতে পারবো। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট করা যেতে পারে, আমাদের সাইন আপ করে কমেন্ট করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব আরও ডিটেলে জানার জন্য।